ও মাই গড, আয়ান তুই সিরিয়াসলি? আরে আমি তো ভাবলাম আমার চোখের পাওয়ার বেড়ে গেছে নাকি। হ্যাঁ, ফারহাদের গলার স্বরে বিস্মিত। তার ছিল আর এক ধরনের টেরাটল নাটকীয়, এমনভাবে মিশেছিল যে গার্ড হেরিটেজের রিসর্টের বিশাল ঝাড়বাতির ঝলমল করা প্রবেশপথে দাঁড়িয়ে আয়ন শুধু একটা সেলিব্রিটি সুলভ হাসি উপহার দিল, যেন সে কোনো রেড কার্পেটে হেঁটে এসেছে আর ফারহাদ তার একনিষ্ঠ ভক্ত। আসসালামু আলাইকুম দোস্ত, তোর বিয়ে বলা কথা আর আমি আসবো না? তোর জীবনে এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী না থাকলে চলে কি? তাছাড়া ফ্রিতে বিরিয়ানি খাওয়ার সুযোগ কে ছাড়ে বল? আয়নের কণ্ঠে ছিল হালকা কৌতূহল, যা ফারহাতের দাম্ভিত্যটাকে এক ফুকারে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফাহাদ তাকে আপাতমস্তক এমনভাবে জড়িত করল যেন সে কোনো প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখছে। তোর রসিকতা এখনো বদলায়নি দেখছি, কিন্তু তোর অবস্থা সেই 10 বছর আগের ভার্সিটির ক্যান্টিনে যেমন দেখতাম এখনো ঠিক তেমনই। এখনো কি সেই লাল রঙের টি শার্ট পরেই ঘুরিস নাকি? হ্যাঁ, আর স্বপ্ন? আরে সেই যে বলতি এমন এক অ্যাপ বানাবি যা দিয়ে মানুষ মশা মারতে পারবে, সেই অ্যাপ কি প্লে স্টোরে এসেছে? বল না, যদি এসে থাকে তাহলে আমরাও ডাউনলোড করি। এই বিয়ের অনুষ্ঠানে অনেক মশা আছে। হ্যাঁ, আয়ন একটা দীর্ঘশ্বাস ফেলার ভান করে বলল, আরে না দোস্ত, প্লে স্টোর রাজি হলো না। ওরা বলল আমার অ্যাপ মার্কেটে এলে সব কয়েল কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, দেশের অর্থনীতিতে ধস নামবে। তাই দেশের স্বার্থে এই প্রজেক্টটা আপাতত স্থগিত রেখেছি। ঠিক তখনই পেছন থেকে একটা হাই ভোল্টেজের কণ্ঠ ভেসে এলো, যা শুনে মনে হলো আশেপাশে সবাই এক লাফে অ্যাটেনশন হয়ে যাবে। ফাহাদ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? তোমার কি কোনো ধারণা আছে বরকে স্টেজে 10 মিনিট আগে পৌঁছাতে হয়? আর আমার ভেন্ডাররা তোমার টিকটক স্টার কাজিনদের জন্য ভেতরেই ঢুকতে পারছেন না। সারা ইভেন্ট প্ল্যানের এর সংঘোষিত কুইন তাকে একটা ওয়াকি টকি আর কাঁধে অদৃশ্য এক অহংকারের বোঝা নিয়ে তাদের দিকে এগিয়ে এলো। তার হাঁটা চলা এমন একটা ভাব যেন এই রিসোর্টের প্রতিটা ঘাস তার অনুমতি নিয়ে গজিয়েছে। ফারহাদের পাশে দাঁড়ানো আয়ানকে দেখে তার এগিয়ে আসা কদমগুলো ব্রেক কষল। তার নিখুঁতভাবে আঁকা ভুরু দুটো প্রায় আকাশে উড়ে গেল। আয়ান, তুমি? সারা কণ্ঠস্বর এমন একটা টোন ছিল যেন সে চিড়িয়াখানা একটা বিরল প্রজাতির প্রাণী দেখে ফেলেছে, যা এখানে থাকার কথা নয়। তুমি এখানে কি করছো? ওয়েটারদের নতুন ইউনিফর্ম তো এটা ছিল না। আর এতদিন পর কোত্থেকে উদয় হলে? আয়ান তার দিকে ঘুরে এমন একটা হাসি দিল যা একই সাথে নিরীহ ও দুশ্মনীতে ভরা। আসসালামু আলাইকুম মিস সারা। না, আমি ওয়েটার নই, আমি অতিথি। যদিও ফাহাদ বলেছে ভালো পরামর্শ করলে নাকি শেষে একটা আইসক্রিম বেশি পাওয়া যেতে পারে। সারা তারাই রসিকতায় বিন্দুমাত্র মজা পেল না। তার চোখের মুখে ফুটে উঠল স্পষ্ট বিরক্তি আর হতাশা। ফাহাদ, তুই ওকে দাওয়াত দিয়েছিস? সিরিয়াসলি? তুই জানতি না আমার ইভেন্টের একটা থিম আছে, একটা ডেকোরাম আছে? এখানে যারা এসেছে তারা সবাই সে সোসাইটির টপ ক্লাস বলতে গিয়েও থেমে গেল এবং আয়নের দিকে এমনভাবে তাকালো যেন তার সাধারণ পোশাকটাই একটা জাতীয় অপরাধ। ফারহাদ কিছুটা বিরক্ত হয়ে বলল, আরে ও আমার তোর সবারই তো ভার্সিটির বন্ধু। বন্ধু? দেখ ফাহাদ, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর এই বন্ধু যদি ভুল করে কোনো ভিআইপি গেস্টের সাথে সেলফি তুলতে যায় বা বুফে কাউন্টারে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করে, তাহলে কিন্তু আমার কোম্পানির রেপুটেশনের 12টা বাজবে। ওকে বুঝিয়ে দে যেন এক কোনায় চুপচাপ বসে থাকে। এই বলে সে আয়নের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিল আর বলল, এনজয় দ্য শো আয়ান। যদি কিছু লাগে, মানে পানি বা টিস্যু, তাহলে স্টাফদের কাউকে ডেকো। কথাটা শেষ করে সে ঘুরে দাঁড়ালো। সারা যখন অহংকারী ভঙ্গি ঘুরে হনহন করে যেতে নিল, তখন তার পায়ে 6 ইঞ্চ হিল কার্পেটের একটা আলগায় সুতো আটকে গেল। সে টাল সামলাতে না পেরে প্রায় পড়েই যাচ্ছিল। তার মুখ থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। আর কেউ কিছু বোঝার আগেই আয়ান তার জায়গা থেকে এক পা এগিয়ে গিয়ে বাতাসে যেন একটা অদৃশ্য জল ছড়ে দিল। সে সারার বাহু ধরে তাকে পড়ে যাওয়ার থেকে বাঁচালো, কিন্তু এমন ভাব ধরল যেন এটা কোনো সিনেমার স্লো মোশন দৃশ্য। তার স্পর্শ ছিল হালকা কিন্তু দৃঢ়,
সারা নিজেকে সামনে নিয়ে আয়ানের দিকে তাকালো। তার চোখে তখনও ভয় আর বিস্ময়ের ঘোর। আয়ান তাকে ছেড়ে দিয়ে তার সেই ট্রেডমার্ক দুটো হাসি নিয়ে চোখ ইশারায় বলল, হিল যত উঁচু হয় পড়ার সম্ভাবনাও তত বাড়ে। মিস ইভেন্ট প্ল্যানার, মাটির কাছাকাছি থাকাই সবচেয়ে নিরাপদ। তারপর সে সবার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আর হ্যাঁ, আমি পানি বা টিস্যুর জন্য স্টাফদের ডাকি না। আমি সাধারণত পুরো কোম্পানিটাই কিনে ফেলি। এই শেষ কথাটা এতই অপ্রস্তুতিত এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলা হয়েছিল যে সারা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে আয়ানের চোখে গভীর এমন একটা কিছু ঝলকানো দেখল যা তার এত বছরের চেনা সব হিসাব নিকাশকে ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ছেলেটা কি সত্যিই শুধু একজন সাধারণ বেকার যুবক, নাকি তার এই সাধারণত্বের আড়ালে লুকিয়ে আছে এক অজানা পৃথিবীর রাজকুমার? সারা কোনো উত্তর না দিয়ে মনে মনে বলে, রাগে অপমানে বিস্ময় প্রায় দৌড়ে সেখান থেকে চলে গেল। কিন্তু আয়ানের বলা শেষ কথাটা আর তার চোখের সেই ধারালো চাহনিটা তার মাথায় বুলেট ট্রেনের মতন ঘুরতে শুরু করে দিল। রিসর্টের সুবিশাল হলরুমটা তখন হলুদ কাদা আর রজনীগন্ধার সুবাসে মোমো করছে। গায়ে হলুদের অনুষ্ঠান তখন প্রায় জমে উঠেছে। উজ্জ্বল আলো, কাওয়ালির মন মাতালো সুর আর অতিথিদের হাসির শব্দে চারিদিকে মুখরিত। কিন্তু এই সব কিছু থেকে দূরে এক কোনায় একটা সোফায় চুপচাপ বসেছিল আয়ান, তার হাতে জুসের একটা গ্লাস, কিন্তু সে তাতে চুমুক দেওয়ার আগ্রহ পাচ্ছে না। পুরানো বন্ধুরা তাকে একা পেয়ে যেন নতুন বিনোদন খুঁজে পেয়েছেন। কি রে আয়ান, এখনো কি সেই অ্যাপ বানানোর ভূত মাথা থেকে নামেনি? গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদা ভালোয় আয়নের কোন ঠাসা করে ধরেছিল জামিল, তার হাতে কাবাবের প্লেট, কিন্তু মনে পড়ে আছে আয়ানকে খোঁচা দেওয়ার দিকে। তোর তো একটা ছোট আইটি ফার্ম ছিল, কি যেন নাম, ডিম ইউভার না কি যেন, সেটা কি হলো? কোম্পানির সাইনবোর্ডটাও কি কেজি দরে বেচে দিয়েছিস নাকি? আয়ন একটা কাবাবে মুখে পুড়ে আয়েশ করে চিবোতে চিবোতে বলল, বেচে দিয়েছি মানে? ওটা এখন অ্যান্টিক পিস, আমার প্রথম ব্যর্থতার সাক্ষী। নিলামে তুলব ভাবছি, কিনবি নাকি? বেস্ট প্রাইস মাত্র 1 কোটি। গ্রুপের আরেকজন সাদাত তার আইফোন দেখিয়ে ব্যঙ্গ করে বলল, রসিকতা রাখ, আমি তো আগেই বলেছিলাম এসব স্বপ্ন দেখার ছাড়। আমাদের মতন সাধারণ ঘরের ছেলেদের জন্য মাস শেষে একটা নিশ্চিত চাকরি ভরসা। দেখ, আমি এখন বাবার ব্যবসা সামলে কোথায় চলে গেছি। তোর যদি কোনো হেল্প লাগে বলিস, আমার পরিচিত কয়েকটা কল সেন্টারে কথা বলে দেখতে পারি। ডেটা এন্ট্রির কাজ হলে তো মাস শেষে কিছু টাকা আসবে। দারুণ অফার তো। আয়ান এমনভাবে চোখে মুখে বিস্ময় ফুটিয়ে তুলল যেন সে লটারি জিতে গেছেন। তাহলে তো তোর আন্ডারেই কাজ করতে হবে। তুই কি আমাকে অগ্রিম 1 মাসের বেতন ধার দিতে পারবি? আসলে এই রিসোর্টের বিলটা আমাকেই দিতে হবে তো। ফাহাদ একেবারে ফকির হয়ে গেছে বিয়ের খরচ দিতে গিয়ে। বন্ধুরা তার এই রসিকতায় হাসবে না রাগ করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই আয়ানের পকেটে থাকা সাধারণ দেখতে ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, মিস্টার রহমান। আয়ন উঠে দাঁড়িয়ে বিনীতভাবে বলল, তোরা আলোচনা চালিয়ে যা, আমি আসছি। সাদাত, আমার চাকরির ব্যাপারটা কিন্তু ভুলিস না। সেই হট্টগোলে ভেতর থেকে বেরিয়ে একটু দূরে সুইমিং পুলের পাশে এসে দাঁড়ায় রাতের নিয়ন আলোয় পুলের পানি চিকচিক করছে। ফোনটা কানে দেওয়ার সাথে সাথে তার পুরো অবয়ব যেন বদলে গেল। সেই নিরীহ শান্ত অপমানিত আয়ান যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। তার কাঁধটা সোজা হয়ে গেল, চোয়ালটা শক্ত হলো আর চোখের দৃষ্টি হয়ে উঠল তীক্ষ্ণ ও কৃতিত্বপূর্ণ। ইয়েস মিস্টার রহমান, I saw the final draft to the proposal. It's unacceptable. তার কণ্ঠস্বর ছিল বরফের মতন ঠান্ডা। সে আবার প্রায় ধমকে উঠল, What do you mean? They won't agree? Listen to me very carefully. The deal is locked at 500 crores. Not a penny less. Not a penny more. This is not a negotiation. Tell their board of directors that
AC does not like to repeat himself. If they are not ready to comply by midnight, pull our investment from their inter-European sector. তার প্রতিটা শব্দ ছিল আদেশের মতন। But বলে আয়ন ফোনটা কেটে দিল। তার মুখে কোনো ভাবান্তর নেই। আড়াল থেকে পুরো কথোপকথন পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে শুনছিল সারা। সে একজন ভেন্ডর খুঁজতে এসেছিল এদিকে। 500 কোটি টাকার ডিল, ইউরোপিয়ান সেক্টর, এসি। এই শব্দগুলো তার মাথায় যেন হাতুড়ির মতন আঘাত করলো। সে দেখলো ফোনটা রাখার পর আয়ন একটা গভীর শ্বাস নিল, আর মুহূর্তেই তার কাঁধটা আবারও সামান্য ঝুঁকে গেল। চোখে সেই ধারালো দৃষ্টি মিলিয়ে গিয়ে আবার সেই পুরনো সাধারণ চাহনি ফিরে এলো। সে ধীর পায়ে হেঁটে গিয়ে আবার বন্ধুদের সেই অপমানজনক ভিড়ে মিশে গেছে। জামিল তাকে দেখেই আবার বলল, কিরে, কার সাথে কথা বলছিলি? নতুন কোনো চাকরি ইন্টারভিউ ছিল নাকি? আয়ন মুচকি হেসে বলল, আরে না, বাড়িওয়ালা ফোন করেছিল। সামনের মাসে ভাড়াটা বাকি, বলছিল না দিলে নাকি বাড়ি থেকে বের করে দেবে। এই কথা শুনে বন্ধুরা অট্টহাসিতে ফেটে পড়ল, কিন্তু সারা হাসতে পারল না। তার মনে হচ্ছিল এই ছেলেটা পৃথিবীর সেরা অভিনেতা। সে একই সাথে দুটো চরিত্রে অভিনয় করছে, একটা তার বন্ধুদের জন্য আর একটা পুরো পৃথিবীর জন্য। কিন্তু কোনটা তার আসল রূপ আর কোনটা এই লুকোচুরি? সারা মাথার সন্দেহ যেন পোকাটা ঢুকেছিল। সে এখন পুরো মস্তিষ্কটাই কুড়ে করে খেতে শুরু করলো। সঙ্গীত অনুষ্ঠানে ঠিক 1 ঘন্টা আগে ঘটল চূড়ান্তকর বিপর্যয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দেশের সেরা একজন ফোক ফিউশন মেয়েদের লাইভ পারফরমেন্স, কিন্তু তাদের জন্য আনা আন্তর্জাতিক মানের সাউন্ড সিস্টেম হঠাৎ করে বিকল হয়ে গেল। প্রথমে একটা অদ্ভুত হিসির শব্দ, তারপরেই একটা স্পার্ক, এবং অবশেষে পুরো সিস্টেম থেকেই হালকা ধোঁয়া বের হতে শুরু করলো। সারা খবরটা পেয়ে প্রায় দৌড়ে স্টেজে পেছনে গেল। টেকনিশিয়ানদের দখল তখন সিস্টেমটা ঘিরে দাঁড়িয়েছে, তাদের সবার মুখে অন্ধকার। দলের প্রধান টেকনিশিয়ান হতাশ হয়ে বলল, সারা মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে দিশেহারা হয়ে তার টিমের লোকদের ওপর চিৎকার করতে লাগলো, বিভিন্ন ভেন্ডরকে ফোন করতে লাগলো, কিন্তু এত অল্প সময়ে নতুন সিস্টেম অ্যারেঞ্জ করা ছিল অসম্ভব। সে যখন প্রায় কান্নায় ভেঙে পড়ার উপক্রম, তখন আয়ান তার সামনে এসে খুব শান্তভাবে দাঁড়ালো। সারা রাগে হতাশে হয়ে তার দিকে তাকালো। আয়ান তার এই অপমানকে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শুধু বলল, ম্যাডাম, মেন পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিটটা পুড়ে গেছে, এটা রিপেয়ার করা সম্ভব না, আর আমাদের কাছে এই মডেলের কোনো ব্যাকআপ ইউনিটও নেই। সারা হতাশ হয়ে হাত নিয়ে বলল, কি বলছো এসব? 1 ঘন্টা পর অনুষ্ঠান শুরু। প্রেস, মিডিয়া, শহরের সব গণ্যমান্য ব্যক্তিরা এসে পড়বেন। সাউন্ড ছাড়া সঙ্গীত অনুষ্ঠান কিভাবে হবে? আমার কোম্পানির এত বছরের সম্মান সব ধুলোয় মিশে যাবে। খুব বড় সমস্যা স্যার। সারা রাগে হতাশে হয়ে তার দিকে তাকালো। তোমার দেখে কি মনে হচ্ছে? যাও এখান থেকে, আমার মাথায় এমনিতেই কাজ করছে না। তোমার মতো বেকার মানুষের এইসবের টেনশন বুঝতে হবে না। আয়ান তার এই অপমানকে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শুধু বলল, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। তুমি কি করবে? তুমি কি সাউন্ড ইঞ্জিনিয়ার, নাকি তোমার কাছে আলাদিনের চেরাগ আছে? না, চিরাগ নেই, কিন্তু আমি হয়তো কাউকে চিনি যে সাহায্য করতে পারবে। আমাকে শুধু একটু সুযোগ দাও। সারা হতাশ হয়ে হাত নিয়ে বলল, ঠিক আছে, করো তোমার যা করার। আমার আর কিচ্ছু হারানোর নেই। যাও, তোমার ম্যাজিক দেখাও। আয়ান ভিড় থেকে একটু দূরে বসে গিয়ে তার ফোনটা বের করলো। সে একটা মাত্র কল করলো। অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ হতে সে কোনো হ্যালো বা ভূমিকা ছাড়াই বলল, সাভার গ্রাউন্ড হেরিটেজ রিসোর্ট, আমার একটা ব্যক্তিগত ইভেন্টে পাওয়ার ইউনিটে সমস্যা হয়েছে। দেশের সেরা লাইট অ্যান্ড সাউন্ড টিমকে সম্পূর্ণ নতুন সেট আপ 30 মিনিটের মধ্যে লোকেশনে পাঠাও। আই নিড এ ওয়ার্ল্ড ক্লাস অ্যারেঞ্জমেন্ট। কোনো প্রশ্ন নয়, জাস্ট ডু ইট। ফোনটা রেখে সে সারার দিকে তাকিয়ে খুব সহজভাবে বলল, হয়ে যাবে, চিন্তা করো না। সারা তার আত্মবিশ্বাস দেখে অবাক হলো, কিন্তু এক বিন্দু বিশ্বাস করতে পারল না। সে ভাবল আয়ান হয়তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বা নিজের গুরুত্ব বাড়ানোর জন্য এই নাটকটা করছে, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে ঠিক 20 মিনিট পর রিসর্টের বিশাল গেট দিয়ে একের পর এক আধুনিক সরঞ্জাম, বেশ কয়েকটা বিশাল ট্রাক এসে ঢুকলো।
দেশের সবথেকে নামকরা এবং দামি ইনভেস্ট সাপ্লাই কোম্পানি। সাউন্ড মাস্টার প্রো এর লোগো লাগানো সেই ট্রাকগুলো। তাদের কর্মীরা ঝড়ের বেগে নেমে কাজ শুরু করে দিল। তাদের টিম লিডার, একজন বিদেশি, দৌড়ে এসে সারার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, Ma'am, are you the right location? We are here from Mr. AC personal invite. সারা এসি নামটা শুনে যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। মিস্টার এসি? কে মিস্টার এসি? The owner of Chaudhary Enterprise, ma'am. He claimed as personally. He said there must be no deal. সারা হতবাক হয়ে পাশে দাঁড়ালো, আয়নের দিকে তাকালো। আয়ন এমনভাবে দাঁড়িয়ে কফি খাচ্ছিল যেন কিছুই হয়নি। সে শুধু সারার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, বলেছিলাম না হয়ে যাবে। টিমের কর্মীরা যখন দ্রুত কাজ করছিল তখন একটা বিশাল ভারী স্পিকার বক্স ক্রেন থেকে নামানোর সময় তার একটা হুক খুলে যায়। বক্সটা সরাসরি যেদিকে পড়ছিল সেখানে দাঁড়িয়ে সারা তার টিমকে নির্দেশ দিচ্ছিল। সবাই চিৎকার করে উঠল। ভয়ে কেউ নড়তে পারছিল না। সারা ভয়ে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করলো না। কয়েক সেকেন্ডের পর চোখ খুলে সে দেখলো আয়ান তাকে এক হাত জড়িয়ে ধরে নিরাপদ দূরত্ব সরিয়ে নিয়ে এনেছে। সারা স্পিকার বক্সটা তাদের থেকে কয়েক ইঞ্চি দূরে মাটিতে পড়ে বিকট শব্দ করেছে। আয়নার হাতে বেষ্টনী এতটাই দৃঢ় এবং সুরক্ষিত ছিল যে সবার মনে হয় যেন এটা লোহার প্রাচীর তাকে আগলে রেখেছে। সাবধানে স্যার। আয়ান শান্তভাবে তার কানের কাছে বলল। তার নিঃশ্বাস সারা চুলে এসে পড়ছিল। বিপদের আঁচ পেলে সরে যেতে হবে, নয়তো বিপদকেই সরিয়ে দিতে হয়, দাঁড়িয়ে থাকতে নেই। সারা আয়নের চোখের দিকে তাকিয়ে সারার হৃদস্পন্দন অনিয়মিত হয়ে গেল। এই লোকটাকে, সে কি সত্যি একজন সাধারণ মানুষ? তার মনে হলো আয়ান এই সাধারণ চেহারার আড়ালে এমন একটা সত্তা লুকিয়ে আছে যা পাহাড়ের মতন দৃঢ় এবং সমুদ্রের মতন গভীর। সঙ্গীত অনুষ্ঠান শুরু হলো দারুণভাবে। নতুন সাউন্ড সিস্টেম, কোয়ালিটি ছিল অবিশ্বাস্য। সারা পেশাগতভাবে খুশি হলেও তার মনে পড়েছিল যে আয়নের রহস্য নিয়ে। ঠিক তখনই দামি ইতালিয়ান স্যুট পরে, হাতে রোলেক্স ঘড়ি আর মুখে একটা আত্মবিশ্বাসের হাসি নিয়ে পার্টিতে প্রবেশ করলো শহরের নামকরা তরুণ রিয়েল এস্টেট ব্যবসায়ী কাশিফ। সে সারার পুরো বন্ধু এবং অনেক দিন ধরেই তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল। কাশিফ সারার কাছ থেকে এসে এক তোড়া লিলি ফুল এগিয়ে গিয়ে বলল, সারা ডার্লিং, অসাধারণ আয়োজন। আমি জানতাম তুমি ছাড়া এটা আর কারো পক্ষে সম্ভব ছিল না। ইউ লুক স্টানি। ধন্যবাদ কাশিফ। কাশিফের চোখ পড়ল এক কোণায় দাঁড়িয়ে থাকা আয়নের ওপর। সে তখন বরের সাথে কথা বলছিল। এই ছেলেটাকে ওই কর্নারে দেখে তো মনে হচ্ছে ওয়েটারদেরকেও। আজকাল তোমাদের অনুষ্ঠানে এদেরও ঢুকতে দাও নাকি? সারা দ্রুত তার ভুল ভাঙল। ও ফাহাদের ভার্সিটির বন্ধু আয়ান। ও, সেই বেকার ছেলেটা। কাশিফ তাচ্ছিল্যের সাথে ঠোঁট বাঁকিয়ে হাসলাম। ওর তো একটা ছোটোখাটো দোকান ছিল না কি যেন, লাটে উঠেছে শুনেছি। বেচারা ফাহাদের ওকে দাওয়াত না দিলেই ভালো হতো, পার্টির সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। এরপর সে কিছু ধনী অতিথি ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় নিজের গুরুত্ব বাড়ানোর জন্য বড়ই করে বলতে শুরু করলো। আপনারা তো জানেনই আমি চৌধুরী এন্টারপ্রাইজের সাথে একটা বিশাল হাউজিং প্রজেক্ট নিয়ে কাজ করছি। তাদের নতুন স্যাটেলাইট টাউন প্রজেক্টটা আমিই পাচ্ছি। মিস্টার এসি নিজে আমার প্রেজেন্টেশন দেখছেন, তিনি আমার আইডিয়া মুগ্ধ। বলেছেন আমার মতো ভিশনারি ইয়ং এন্টারপ্রেনারের সাথেই তিনি কাজ করতে চান। আয়ান তখন পাশে দাঁড়িয়েছিল। সে কাশিফের কথা শুনে শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল, কিন্তু চৌধুরী এন্টারপ্রাইজ তো তাদের নতুন স্যাটেলাইট টাউন প্রজেক্ট জার্মান প্যাসিভ হাউস টেকনোলজি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে, যা কার্বন ফুটপ্রিন্ট প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনবে। আর আপনার প্রস্তাবিত আইডিয়া তো কোনাগতিক গ্রিন বিল্ডিং কনসেপ্ট নিয়ে, যা তারা তাদের ইন্টারনাল মিটিংয়ে গত মাসেই বাতিল করে দিয়েছে পরিবেশগত অপর্যাপ্ততার কারণে। আপনি কি কোম্পানির লেটেস্ট সাস্টেইনেবিলিটি রিপোর্টটি দেখেননি? আয়নের এই একটা কথায় পুরো আসর যেন বরফ হয়ে গেল। কাশিফের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবতে পারেনি
এই সাধারণ দেখতে ছেলেটা কোম্পানিতে এত ভেতরে এবং টেকনিশিয়ানের খবর জানবে? তুমি তুমি এসব ফালতু কথা কোথায় পেয়েছো? তুমি কে এসব বলার? যারা স্বপ্ন দেখে তারা শুধু নিজের স্বপ্ন নিয়েই ভাবে না, চারপাশের পৃথিবী নিয়েও খবর রাখে। কাসিফ সাহেব। আয়ন মৃদু হাসে, তার দিকে এক পা এগিয়ে এসে খুব নিচু স্বরে বলল, যা শুধু কাশিপই শুনতে পেল। আর আপনার উচিত অন্যের নাম ভাঙিয়ে খাওয়ার আগে সেই মানুষটার হোমওয়ার্কটা ভালো করে করা, কারণ মিস্টার এসি মিথ্যাবাদী আর ফাঁকিবাজদের একদম পছন্দ করে না। এই ছোট্ট কিন্তু ধারালো জবাবে কাশিপ অপমানে রাগে লাল হয়ে গেল। সে কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে সেখান থেকে সরে গেল। আর সারা যে দূর থেকে সবটা দেখ, তার কাছে আয়নের রহস্যের পরিচয় এখন তার শুধু সন্দেহ নয়, প্রায় এক নিশ্চিত ধাঁধার পরিণত হলো। এই ছেলেটা কে? সে কি সত্যি একজন সাধারণ বেকার যুবক, নাকি অতীতের ছাই থেকে উঠে আসা এক ফিনিক্স পাখি যার ডানামেলার শব্দ এখনও কেউ শুনতে পায়নি, কিন্তু তার আগুনের আঁচটা সবাইকে ধীরে ধীরে স্পর্শ করতে শুরু করেছে? সারার মনে বলছিল এই বিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার আগে এই রহস্যের ওপর থেকে পর্দা উঠবে। বিয়ের পরের দিন এক নতুন সকাল। সারার আর্কেডিয়ার একটি আধুনিক ছিমছাম কিন্তু শৈল্পিক স্থাপত্য ফার্মের অফিস। সকাল 10টায় কাচের দেওয়ালের বাইরে ঢাকার ব্যস্ত জীবন। অফিসটা খুব বড় না হলে প্রতিটা কোণে রুচি এবং পেশাদায়িত্ব ছাপ স্পষ্ট। দেওয়ালে সাদা রঙের ওপর নীল রং এবং ধূসর রঙের জ্যামিতিক নকশা। একপাশে বেশ কিছু পুরস্কার এবং প্রশংসা স্থাপত্য জানানো। বিয়ের অনুষ্ঠানের ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু সারা আহমেদ তার কাছে ফিরে এসেছেন। তার পরনে একটি মার্জিত ধূসর রঙের ফর্মাল শার্ট এবং কালো ট্রাউজার, চুলগুলো পরিপাটি করে খোপা করা। তার ড্রেসের ওপর একটি বিশাল আর্কিটেকচারের মডেল রাখা। সে সেটার দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। তার সহকারী অনন্য কফির মগ হাতে প্রবেশ করে। অনন্য বলল, ম্যাডাম আপনার কফি। সারা মডেল থেকে চোখ না সরিয়েই হাতে বাড়িয়ে মগটা নেয়। তার মুখে হালকা চিন্তার ছাপ। থ্যাংক ইউ অনন্যা। লিগেসি গ্রুপের ফাইনাল প্রেজেন্টেশনের সব ফাইল রেডি তো? মিস্টার রহমানের সাথে আমার আজ দুপুরে কথা বলার কথা। অনন্যা ইতস্তত করে বলে, ম্যাডাম ওই বিষয়ে একটা সমস্যা হয়েছে। সারা এবার পুরোপুরি অনন্যার দিকে ফেরে। তার ভুরুতে ভাঁজ পড়ে। কী সমস্যা? ম্যাডাম লিগেসি গ্রুপ থেকে একটু আগে ফোন এসেছিল। মিস্টার রহমানের পিএ ফোন করেছিলেন। অনন্য গলার স্বর শুনে সারার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। সে নিজেকে সামলে নেয়, শান্ত গলায় জিজ্ঞাসা করেন, তারপর কি বললেন তিনি? তিনি জানালেন যে লিগেসি গ্রুপ আমাদের সাথে তাদের আরবান ওয়েসিস প্রজেক্টের চুক্তি বাতিল করছে। সিদ্ধান্তটা তাদের বোর্ড থেকে নেওয়া হয়েছে এবং এটা চূড়ান্ত, কোনো আলোচনা ছাড়াই ইমিডিয়েটলি। কথাটা একটা বোমার মতন সারার কানে এসে লাগে। তার হাত থেকে প্রায় কফির মগটা পড়েই যাচ্ছিল। সে দ্রুত নিজেকে সামনে নিয়ে মগটা ডেস্কে রাখে। তার পুরো পৃথিবীটা যেন ঘুরতে শুরু করেছে। লিগাসি ভুরু শুধু তার সবথেকে বড় ক্লায়েন্ট নয়, এই কোম্পানি হাত ধরে সারা সহ আর্কেডিয়া নিজের পায়ে দাঁড়িয়েছে। তার কোম্পানির প্রায় 40% রেভিনিউ আছে এই একটি ক্লায়েন্টের কাছ থেকে। কারণ কি বলেছে? আমরা তো ডেডলাইনের আগেই সব সাবমিট করেছি। আমাদের ডিজাইনে তো তারা মুগ্ধ ছিল। হুট করে বোর্ড এমন একটা সিদ্ধান্ত কেন নেবে? তিনি কোনো কারণ জানাতে রাজি হননি ম্যাডাম, শুধু বললেন এটা একটা কৌশলগত পুনর্মূল্যায়ন। তাদের লিগ্যাল টিম নাকি খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবে। কৌশলগত পুনর্মূল্যায়ন, এই কর্পোরেট শব্দটার আড়ালেই যে কি ভয়ানক খেলা চলছে তা বুঝতে সারার এক মুহূর্ত দেরি হয়নি। তার চোখের সামনে ভেসে ওঠে গত রাতের বিয়ে বাড়ির দৃশ্যটা। কাশিপ তার প্রধান ব্যবসায়ী প্রতিযোগী এবং প্রাক্তন বন্ধু, যে তাকে সবসময় ঈর্ষা করত। গত রাতেও কাশিপের চোখে সে একটা বিজয়ের হাসি দেখেছিল, যা সে তখনও পাত্তা দেয়নি। সারা চেয়ারে বসে পড়ল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সে তার সিনিয়র পার্টনার এবং বন্ধু রিয়াজকে ইন্টারকমে ফোন করে। রিয়াজ, এক্ষুনি আমার রুমে এসো, এক্ষুনি। রিয়াজ 40-এর
কোটায় একজন অভিজ্ঞ আর্কিটেক্ট প্রায় দৌড়ে সারার রুমে প্রবেশ করে। সারার ফ্যাকাশে মুখ দেখেই সে বুঝতে পারে বিপদ গুরুতর। কি হয়েছে সারা, তোমাকে এমন লাগছে কেন? সারা কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনাটি খুলে বলল। সব শুনে রিয়াজও স্তব্ধ হয়ে যায়। এটা অসম্ভব। লিগ্যাসি গ্রুপ আমাদের ফাউন্ডেশন, তারা চলে গেলে আমরা তো পথে বসে যাব। আমাদের প্রায় 25 জন কর্মীর বেতন, অফিসের ভাড়া, সব কিছু তো এই প্রজেক্টের উপর নির্ভরশীল। সারা টেবিলে জোরে একটা ঘুষি মারে। তার চোখ ছলছল করে উঠল, কিন্তু সে নিজেই কঠিনভাবে নিয়ন্ত্রণ করে। এখন ভেঙে পড়লে চলবে না। এটা স্বাভাবিকভাবে ঘটছে না রিয়াজ, এর পেছনে কাশিফ আছে। আমি নিশ্চিত ওই লোকটা আমার সাফল্য কোনো দিনও মেনে নিতে পারেনি। বিয়েতেও ও আমাকে হুমকি দিয়ে বলেছিল, তোমার এই ডানাগুলো আমি কেটে দেবো সারা, খুব তাড়াতাড়ি। কিন্তু আমরা কি করতে পারি? লিগ্যাসি গ্রুপের মতো একটা জায়ান্টকে ফেরানোর ক্ষমতা আমাদের নেই। আর কাশিফের টাকার জোর আর রাজনৈতিক যোগাযোগ দুটোই আমাদের চেয়ে অনেক বেশি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মনে হচ্ছে কেউ যেন আমার পায়ের তলার মাটিটাই কেড়ে নিচ্ছে। আমি আমার সারা জীবনের স্বপ্ন, আমার বাবার দেওয়া শেষ স্মৃতি, এই ফার্মটিকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। তার মনে পড়ে যায় কিভাবে তার বাবার মৃত্যুর আগে তাকে বলেছিল। সারার বাবা বলল, নিজের একটা আকাশ তৈরি করিস মা, যেখানে তুই হবি একমাত্র নক্ষত্র। সেই আকাশটা আজ মেঘে ঢেকে যাচ্ছে, একটা কালো অশুভ মেঘ যার নাম কাশিফ। আমি একবার মিস্টার রহমানকে ফোন করব। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, হয়তো তিনি কিছু একটা বলতে পারবেন। সারা কাপ হাতে ফোনটা তুলে নেয়। অনেকবার রিং হওয়ার পর ওপাশ থেকে একটা শীতল অপরিচিত কণ্ঠ ভেসে আসে। হ্যালো, মিস্টার রহমান কথা বলছেন? সরি স্যার, এখন মিটিংয়ে আছেন। আপনি কে বলছেন? আমি সারা আহমেদ, সারাস অর্কিডিয়া থেকে। ওপাশ থেকে এক মুহূর্ত নীরবতা, তারপর সেই শীতল কণ্ঠে বলে, ও স্যার, আপনাদের বিষয়ে আর কোনো কথা বলতে আগ্রহী নন। আপনাদের যা বলার আমাদের লিগ্যাল টিমের সাথে বলবেন, প্লিজ আর ফোন করবেন না। ফোনটা কেটে যায়। সারা শূন্য দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকেন। অপমান এবং অসহায়ত্বে তার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে সে একটা চোরাবালির আটকে পড়েছে, যেখান থেকে সে বের হওয়ার কোনো রাস্তাই যেন জানা নেই। তার রিডিং রুম গুলশানের একটি নিরিবিলি রুচিশীল ক্যাফে। দুপুর 2টা। ক্যাফেতে হালকা জ্যাজ মিউজিক বাজছে, কিন্তু সারা আহমেদের ভেতরে যেন ঝড় বইছে। তার কাছে এই শান্তি অর্থহীন। সে একটা কোণে টেবিলে বসে আছে, যেন নিজেকে পৃথিবীর কাছ থেকে লুকিয়ে ফেলতে চায়। তার সামনে রাখা কফির কাপ থেকে বাষ্প ওঠা বন্ধ হয়ে গেছে বহুক্ষণ। অফিসের কর্মীদের সামনে সেই আত্মবিশ্বাসের মুখোশটা সে পড়েছিল, এখানে এসে তার খসে পড়েছে। তার ল্যাপটপের স্ক্রিনে কোম্পানি আর্থিক অবস্থার লাল রঙের সংকেতগুলো যেন তাকে উপহাস করছে। হঠাৎ একটা শান্ত কিন্তু পরিচিত কণ্ঠ তার চিন্তার মুখে ছড়িয়ে দেয়। একা একা এত জটিল হিসাব মেলানো যায় নাকি? সারা চমকে মুখ তুলে তাকায়। তার টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে আয়ান, সেই একই সাধারণ পোশাক, তার হাতে দস্তয়েভস্কির একটা বই। বিয়েবাড়ির পর এই প্রথম দেখা। সারার বিরক্ত মনটা আরও তেতো হয়ে উঠল। এই মুহূর্তে সে কারো সহানুভূতি চায় না, বিশেষ করে আয়ানের কাছ থেকে তো নয়। আয়ান তার মুখে কঠিনভাবে দেখেই একটু বিচলিত হয়ে যায়। সে কোনো অনুমতি অপেক্ষা করে না। সারার উল্টো দিকে চেয়ারে টেনে বসে বলল, কি হলো? আমাকে দেখে এমনভাবে তাকালে যেন আমি তোমার ক্লায়েন্ট কেড়ে নিয়েছি। আয়নের গলা মসৃণ, ঠান্ডা বঙ্গের সুর। দেখো আয়ান, আমার এখন কারোর সাথে কথা বলার মন মানসিকতা নেই। তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে অন্য কোনো টেবিল খুঁজে নিতে পারো। আমার তো কোনো কাজই নেই, আমি তো বেকার। তাই যেখানে বসে দুটো নতুন জিনিস শেখা যায় সেখানেই বসে পড়ি। কিন্তু অবাক হচ্ছি, ইউনিভার্সিটির টপার, আজকের সফল আর্কিটেক্ট সারা আহমদকে এমন মনমরা হয়ে বসে থাকতে দেখে। শহরে আকাশে কি নতুন কোনো দুর্যোগের পূর্বাভাস আছে? তুমি কি আমাকে অনুসরণ করছো আয়ান? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অনুসরণ? তোমাকে অনুসরণ করার মতন মূল্যবান ব্যস্ত তুমি কবে থেকে হলে সারা? আমি তো শুধু দেখছি আমার পুরনো এক পরিচিত মানুষ, যে এক সময়
আকাশ ছুতে চেয়েছিল, সে আজ সামান্য মেঘ দেখেই ভয় পাচ্ছে। তোমার আকাশে এখন দুর্যোগ চলছে, তাই না? লিগ্যাসি গ্রুপ। তুমি তুমি এত কিছু জানো কি করে? যেটা তুমি জানো সেটা পুরো শহর জানে সারা। আর এটাও জানি এই দুর্যোগের পেছনে তোমার এক সময়ের প্রিয় বন্ধু কাশিপের পরোক্ষ একটা ভূমিকা আছে। লিগ্যাসি গ্রুপের বোর্ডে তার সামান্য প্রভাবই তোমার সাম্রাজ্য কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তুমি তুমি এত কিছু জানো কি করে? যেটা তুমি জানো সেটা পুরো শহর জানে সারা। আয়ান তার জন্য ব্ল্যাক কফির অর্ডার দেয়। আর এটাও জানি এই দুর্যোগের পেছনে তোমার এক সময়ের প্রিয় বন্ধু কাশিপের পরোক্ষ একটা ভূমিকা আছে। লিগ্যাসি গ্রুপের বোর্ডে তার সামান্য প্রভাবই তোমার সাম্রাজ্য কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সারার এমন মনে হলো তার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। সে মরিয়া হয়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। সে চায় না এই আয়ানের সামনে সে এক মুহূর্তের জন্য দুর্বল হোক। সেই আয়ান যাকে সে একদিন তার যোগ্য নয় বলে ফিরিয়ে দিয়েছিল। হ্যাঁ জানি, তো কি হয়েছে? তুমি কি আমার এই অবস্থা থেকে খুশি হচ্ছ? 10 বছর আগে তো তুমি এটাই চেয়েছিলে, তাই না? আমি যেন মুখ থুবড়ে পড়ি। তার কথা যেন অতীতের কাটার খোঁচা ছিল। তার আয়ানের চোখে এড়ায় না। এক মুহূর্তের জন্য আয়ান মুখে হাসিটা মিলিয়ে গিয়ে একটা কঠিন রেখা ফুটে উঠল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নেয়। খুশি? আয়ান শব্দটা এমনভাবেই বলে যেন তার অভিধানে এই শব্দের কোনো অস্তিত্বই নেই। তোমার কষ্টে আনন্দ পাওয়ার মতন রুচি আমার নেই সারা। আমি শুধু অবাক হচ্ছি যে মেয়েটা একদিন অহংকার করে বলেছিল আমি নিজের ভাগ্য নিজের লিখি, সে আজ পরিস্থিতির দোহাই দিয়ে হাল ছেড়ে দিচ্ছে। আমি হাল ছাড়ছি না। সারা প্রায় চেঁচিয়ে ওঠে, কিন্তু ক্যাফের পরিবেশের কথা মাথায় রেখে দুটো গলা নামিয়ে নেয়। আমার হাতে আর কোনো পথ খোলা নেই। তুমি বুঝবে না। তোমার তো কোনো দায়িত্ব নেই, হারানোর ভয় নেই। তুমি জানো না নিজের হাতে গড়া একটা প্রতিষ্ঠানকে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখা কতটা কষ্টের। ঠিক, আমি হয়তো জানি না। ঠিক তখনই ওয়েটার এসে আয়ানের অর্ডার করা ব্ল্যাক কফি আর সাথে এক সাইজ ডার্ক চকলেটে চিজ কেক টেবিলের সামনে রাখে। সারা অবাক হয়ে কেকটার দিকে তাকায়, কারণ সে এটার অর্ডার দেয়নি। তার ভুরু কুঁচকে যায়। সারা বিরক্ত এবং কিছুটা অবাক হয়ে যায়। আমি তো কেকের অর্ডার দেইনি। আয়ান শান্তভাবে ওয়েটারকে ধন্যবাদ জানিয়ে প্লেটটা সারার দিকে আলতো করে এগিয়ে দেয়। আমি দিয়েছি তোমার জন্য। আমার জন্য? কেন? আয়ান কফিতে চুমুক না দিয়েই সারার চোখের দিকে তাকিয়ে বলেন, কারণ আমি যতদূর জানি স্ট্রেস কমানোর জন্য আর্কিটেক্ট সারা আহমেদ সবচেয়ে প্রিয় ওষুধ হলো ডার্ক চকলেট, বিশেষ করে যখন তিনি কোনো বড় সমস্যায় পড়েন। আমার পছন্দের কথা তোমার কিভাবে মনে আছে? ইউনিভার্সিটিতে থাকতে যখন তুমি কোনো কঠিন ডিজাইন নিয়ে আটকা পড়তে বা পরীক্ষার আগে খুব চাপে থাকতে, তখন দেখতাম লাইব্রেরির সবচেয়ে কোণার টেবিলে বসে লুকিয়ে লুকিয়ে চকলেট খাচ্ছ। তোমার ধারণা ছিল তোমাকে কেউ খেয়াল করতো না, তাই না? আয়ান এই অপ্রত্যাশিত কথা এবং এত বছর পরেও এত ছোট একটি ব্যক্তিগত অভ্যাস মনে রাখার সারার কঠিন মুখের আবরণটা এক মুহূর্তের জন্য গলে যায়। তার অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে হাসিয়ে আভাস ফুটে ওঠে, যা সে দ্রুতই আবার সামনে নেওয়ার চেষ্টা করে। তার গাল দুটো সামান্য লাল হয়ে ওঠে। সারা চোখে সরিয়ে অন্যদিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুতভাবে বলেন, ফালতু কথা, ওসব কবেকার কথা, আমার নিজেরই মনে নেই। তোমার মনে না থাকলেও আমার মনে আছে। কিছু স্মৃতি চাইলেও মুছে ফেলা যায় না সারা। এখন খাও, মেজাজ ঠান্ডা হবে, তারপর ঠান্ডা মাথায় ভাবা যাবে তোমার এই সাম্রাজ্যকে কিভাবে বাঁচানো যায়। নাকি তুমিও চাও তোমার স্বপ্নের কবর খোঁড়ার আগেই একটু মিষ্টিমুখ করে নিতে? আয়নের কথা শেষে খোঁচাটা সারার গায়ে লাগে, কিন্তু চকলেটের প্রতি তার দুর্বল এবং আয়নের এই প্রত্যাশিত কেয়ার দুটো মিলে সে আর না করতে পারে না। সে অনিচ্ছিত সত্ত্বেও কাঁটা চামচটা তুলে নেয়। সারা কেকের ছোট্ট একটা টুকরো মুখে দিয়ে দেয়, বলে, সাম্রাজ্য অত সহজে কবরে যায় না আয়ান। ঠিক আছে, বলো তোমার কী জ্ঞান দেওয়ার আছে, আমি শুনছি। তাহলে শোনো,
লড়াই কিভাবে জিততে হয়, আর তুমি লড়াইটা ভুল প্রতিপক্ষের সাথে করছো। তোমার যুদ্ধটা কাশিফের বিরুদ্ধে নয়, তোমার যুদ্ধটা লিগেসি গ্রুপকে ফিরিয়ে আনার জন্য নয়, তোমার যুদ্ধটা তোমার নিজের হারানো আত্মবিশ্বাসের বিরুদ্ধে। আয়নের কথায় সারা বিভ্রান্তিত হয়ে তাকায়। মানে কি তোমার কথার? আয়নের সামনে দিয়ে ঝুঁকে বসেন। তার চোখের দৃষ্টি এতটাই তীব্র আর স্থির যে সারা চোখে সরাতে পারে না। তুমি এখন ভাবছো কিভাবে কাশিফকে একটা শিক্ষা দেওয়া যায়, কিভাবে মিস্টার রহমানের কাছে গিয়ে করুণা ভিক্ষা করে চুক্তিটা ফেরত আনা যায়। আর ঠিক এটাই কাশিফ চায়। সে চায় তুমি তার পাতা ফাঁদে পা দিয়ে ছোট হও, দুর্বল হয়ে পড়ো। আয়নের প্রতিটা শব্দ যেন একটি হাতুড়ি ঘা, যা সারা এতক্ষণ চিন্তার কাঠামোকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তাহলে তাহলে আমার কি করা উচিত বলো তুমি মনে করে? তাদের ভুলে যাও। লিগেসি গ্রুপকে তোমার পরিকল্পনা থেকে এমনভাবে বাদ দাও যেন তাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমার 40% আয় তাদের থেকে আসতো, ঠিক। তার মানে তোমার 60% শক্তি, তোমার ভিত্তি এখনও তোমার হাতে। তুমি তোমার শক্তিকে না দেখে কেবল তোমার ক্ষতস্থানটা নিয়ে পড়ে আছো। কিন্তু ওই 60% দিয়ে এই বিশাল প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা অসম্ভব। অসম্ভব বলে কিছু নেই। তুমি শুধু টিকবেই না, তুমি নতুন করে উঠবে। তোমার ডিজাইন, তোমার কাজের প্রতি সততা, এটাই তোমার আসল শক্তি। তোমার বাকি ক্লায়েন্টদের এমন কাজ উপহার দাও যা ওই শহরের বুকে মাইল ফলক হয়ে থাকবে। তোমার ছোট প্রজেক্টগুলোকে দিয়ে বড় খবর তৈরি করো, এমন ব্র্যান্ড ভ্যালু তৈরি করো যেন লিগেসি গ্রুপের বোর্ড মিটিংয়ে তোমার নাম ওঠে, যেন তারা আফসোস করে বলে সারা আহমেদকে ছেড়ে দেওয়াটা আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক ভুল ছিল। তোমাকে তাদের কাছে যেতে হবে না সারা, সঠিক কৌশল দিয়ে খেললে তারা তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আয়ন এক মুহূর্তের জন্য থামে, তার কণ্ঠস্বর আবারও আগের মতো শান্ত হয়ে আসে। মাঝে মাঝে সব হারিয়ে ফেলার ভয়টা নতুন করে সব পাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় সারা। তোমার ডানা কেউ কাটেনি, তুমি শুধু ঝড়ের ভয়ে উঠতে ভুলে গেছো। সাহস করে খাঁচাটা ভাঙো, দেখবে আকাশটা আগের চেয়েও অনেক বড়। আয়নের কথাগুলো সারার ভেতরে যেন এক নতুন প্রাণ সঞ্চার করে। তার মনে হচ্ছিল যে সে একটা অন্ধকার কুয়োর মধ্যে পড়ে গিয়েছে, আর আয়ন এসে তার দিকে একটা দড়ি বাড়িয়ে দিয়েছে। তার হতাশ ক্লান্ত মনটা নতুন করে লড়াইয়ের শক্তি খুঁজে পায়। সে ভেজা চোখে আয়নের দিকে তাকিয়ে থাকে। তুমি তুমি এত কিছু জানো কিভাবে আয়ান? তোমার কথা, তোমার ভাবনা, কোনো কিছুই তোমার সাধারণ পরিচয়ের সাথে মেলে না। আয়ন উঠে দাঁড়ায়, তার মুখে সেই চিরচেনা রহস্যের হাসি। আমি তো বললানে আমার হাতে অঢেল সময়, তাই আমি শুধু পড়ি আর মানুষকে পর্যবেক্ষণ করি। পৃথিবীর সব সামান্য সাধারণ বইয়ের পাতায় আর মানুষের আচরণে লেখা থাকে স্যার, শুধু সেটা পড়ার মতো চোখ আর বোঝার মতো মন থাকতে হয়। সে আর এক মুহূর্তে দাঁড়ায় না, বইটা হাতে নিয়ে ধীর পায়ে ক্যাফে থেকে বেরিয়ে যায়। সারা তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার মনে এক ক্রাশ প্রশ্ন, এই আয়নকে সে চেনে না। ভার্সিটির সেই লাজুক আবেগপ্রবণ ছেলেটা আর আজকের সেই বুদ্ধিদীপ্ত রহস্যময় মানুষটা যেন সম্পূর্ণ ভিন্ন দুজন। এই প্রথমবার সারা মনে হলো তার সামনে সবথেকে বড় রহস্য কাশিফের চক্রান্তের নয়, বরং আয়ানের এই বদলে যাওয়ার পরিচয়। পরের দিন সকাল 11টায় পুরো অফিসে একটা থমথমে পরিবেশ। কর্মীরা নিজেদের মধ্যে ফিসফিস করছে, কোম্পানির ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তিত। সারা এবং রিয়াজ একটি কনফারেন্স রুমে বসে আছে। তাদের সামনে একটি হোয়াইট বোর্ড, সেখানে তার কোম্পানি টিকে থাকার নতুন কৌশল নিয়ে আলোচনা করছে। আয়নের কথাগুলো সারার মাথায় ঘুরছে। সে ঠিক করেছে সে আর হার মানবে না, সে লড়বে। রিয়াজ, আমাদের ছোট ক্লায়েন্টসদের তালিকাটা বের করো। গ্রিন ভ্যালি হাউজিংয়ের রিগাল টাওয়ার্স, এই দুটো প্রজেক্টকে আমরা আমাদের নতুন শোকেস বানাবো। আমাদের সেরা টিমকে এই দুটো প্রজেক্টে লাগাতে হবে। প্রয়োজনে আমরা আমাদের পারিশ্রমিক কমাবো, কিন্তু কাজের মানে কোনো ছাড় দেওয়া হবে না। রিয়াজ সারার চোখে নতুন এক প্রত্যাশা দেখতে পায়। সে অবাক হলেও বন্ধুর এই পরিবর্তনে খুশি হয়।
কিন্তু সারা, এতে আমাদের আর্থিক চাপ আরও বাড়বে। বারুক, আমরা প্রয়োজনে আমাদের বেতন নেব না, কিন্তু কর্মীদের বেতন একদিনের জন্য আটকাবে না। এই প্রতিষ্ঠানটা শুধু আমাদের দুজনের নয়, এই 25 জন মানুষেরও। আমরা একসাথে লড়বো, একসাথে জিতবো। সারা যখন কথাগুলো বলছে ঠিক তখনই তার ডেস্কের ফোনটা বেজে ওঠে। অন্য ইন্টারকর্মে জানায়, ম্যাডাম, লিগেসি গ্রুপ থেকে মিস্টার রহমানের পিএ আবার ফোন করেছেন, আপনার সাথে কথা বলতে চায়। সারার হৃৎপিণ্ড আবারও ধক ধক করে ওঠে। সে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ তাকে ফোনটা ধরতে ইশারা করে। সারা কাপ হাতে রিসিভ হাতে তোলে। সে ঠিক করে রেখেছে, এবার সে দুর্বল দেখবে না। হ্যালো, সারা আহমেদ বলছি। ওপাশ থেকে সেই পিয়ের গলা ভেসে আসে, তবে এবার তার কণ্ঠে সে শীতল ভাবটা নেই, বরং এক ধরনের সমীহীন এবং ইতস্তত ভাব। ম্যাডাম, আমি মিস্টার রহমানের অফিস থেকে বলছি। স্যার আপনার সাথে জরুরি ভিত্তিতে কথা বলতে চান। আপনি কি লাইনে থাকবেন? সারা অবাক হয়। অবশ্যই। এক মুহূর্তের পর লাইনের আসন স্বর মিস্টার রহমান, তার কণ্ঠে চরম অনুশোচনা। স্যার, আমি ব্যক্তিগতভাবে দুঃখিত। গতকালের ঘটনার জন্য আমি লজ্জিত। বোর্ডে একটা ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে। আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করছি। সারা চুপ করে শোনে, তার বিশ্বাস হচ্ছিল না। আমি শুধু আমাদের চুক্তিটাকেই পুনর্বহাল করতে চাইছি না, আমরা আপনাদের সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাই। আমরা চাই আগামী 5 বছরে লিগওয়েন্স গ্রুপে যতগুলো আর্টিক্সের প্রয়োজন হবে তার সবই সারাশয় একাডেমিক করবে, এবং আমরা আমাদের বাজেট আগের চেয়ে দ্বিগুণ করতে প্রস্তুত। সারা এবং রিয়াজ একে অপরের দিকে অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিয়াজ বলেন, এটা কিভাবে সম্ভব? যে লোকটা গতকাল কথা বলতে রাজি ছিল না, সে আজ দ্বিগুণ টাকার চুক্তি নিয়ে ফিরে এসেছে। সারা নিজেকে সামনে নিয়ে জিজ্ঞাসা করে, মিস্টার রহমান, আমি কি জানতে পারি হঠাৎ এই সিদ্ধান্ত পরিবর্তনের কারণটা কি? মিস্টার রহমান এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর এমন একটা নাম উচ্চারণ করে যা সারার পৃথিবীর ভিত নাড়িয়ে দেওয়া যথেষ্ট ছিল। আসলে আমাদের কোম্পানির একজন অত্যন্ত সম্মানীয় বিনিয়োগকারী এসি স্যার নিজে আপনাদের কোম্পানির জন্য সুপারিশ করবে। তিনি বলছেন সারা একাডেমি ইতিমধ্যে শহরের সেরা এবং সবচেয়ে সঙ্গ আর্টিক্সের ফরম। এসি স্যারের কথা আমরা ফেলতে পারি না সারা, তার এই কথা আমাদের জন্য চূড়ান্ত। এসি স্যার, আমি দুঃখিত, আমি এই নামের কাউকে চিনি না। তিনি প্রচারের আলোয় আসতে পছন্দ করে না। তিনি একজন অদৃশ্য শক্তি যিনি পর্দার আড়ালে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে। আপনাদের সৌভাগ্য যে আপনারা তাদের সুনজরে পড়ছেন। আমরা খুব তাড়াতাড়ি চুক্তির কাজ পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেড়ে নেয়। কনফারেন্স রুমে পিন পতন নীরবতা। রিয়াজ উত্তেজনায় প্রায় চিৎকার করে ওঠেন। সারা, এটা মিরাকেল, এটা একটা মিরাকেল। কিন্তু সারা কোনো উত্তর দেয় না। সে চেয়ারে বসে আছে, তার মাথায় এসি এই দুটো অক্ষর ঘুরপাক খাচ্ছিল। এসি আয়ান চৌধুরী? না না, এটা হতে পারে না। সে তো একজন সাধারণ বেকার ছেলে, তার এত ক্ষমতা কোথা থেকে আসবে? কিন্তু আয়ানের সেই আত্মবিশ্বাসী মুখ, তার গভীর পর্যবেক্ষণ ক্ষমতা, তার অসাধারণ ব্যবসায়িক পরামর্শ, সব কিছু মিলে যাচ্ছে তো। সারার কাছে আর এসি এর শুধু একটা নাম থাকে না, এটা একটা রহস্যের পরিণত, এক গভীর আকর্ষণীয় রহস্য, যার কেন্দ্র রয়েছে এই সাধারণ দেখতে অসাধারণ যুবকটি আয়ন। সারার আর্কেডিয়ার অফিস। কয়েকদিন পর বিকেল 5টায় অফিসের পরিবেশ এখন সম্পূর্ণ স্বাভাবিক। কর্মীরা সবাই হাসি খুশি, কারণ তাদের চাকরি শুধু বেঁচেই যায়নি, বরং কোম্পানি এখন আরও শক্তিশালী অবস্থায় পৌঁছেছে। সারা তার কেবিনে বসে নতুন প্রজেক্টের নকশা দেখছিল। তার মন এখন অনেক শান্ত, কিন্তু সেই এসি রহস্যের কোনো সমাধান সে পায়নি। সে আয়ানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তার ফোন বন্ধ ছিল। কেবিন থেকে বের হয়ে সে কফি বানাতে যাওয়ার সময় দেখে অফিসের এক কোণে দাঁড়িয়ে তার সবথেকে জুনিয়র এবং মেধাবী কর্মী নীলা নিঃশব্দে কাঁদছে। নীলা মেয়েটা খুব শান্ত এবং লাজুক। তাকে এভাবে কাঁদতে দেখে সারার অবাক হয়। সে এগিয়ে গিয়ে নীলার কাঁধে হাত রাখে। নীলা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে?
নীলা সারাকে দেখে চমকে ওঠে এবং দ্রুত চোখের জল মোছার চেষ্টা করে। না 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 ম্যাডাম, কিছু না। সারা নরম গলায় বলে, আমার কাছে লুকাতে হবে না নীলা, আমি তোমার বস হওয়ার আগে তোমার সহকর্মী। বলো আমাকে কি হয়েছে? এবার নীলা কান্না ভেঙে পড়ে। সে বলে, ম্যাডাম, আমার মায়ের হার্টের একটা ব্লক ধরা পড়েছে। কালকের মধ্যে অপারেশন না করলে ডাক্তাররা কোনো আশা দিচ্ছেন না। অপারেশনের জন্য প্রায় 5 লক্ষ টাকা লাগবে। আমি আমি জানি না আমি এত টাকা কোত্থেকে জোগাড় করব। কথাটা শুনে সারার মনটা খারাপ হয়ে যায়। সে নীলাকে নিজের কেবিনে নিয়ে আসে এবং তাকে বসিয়ে শান্ত করে। চিন্তা করো না নীলা, আমি আছি তো। আমি তোমাকে অফিস থেকে 1 লক্ষ টাকা অগ্রিম দিচ্ছি, আর বাকিটার জন্য আমি কিছু একটা ব্যবস্থা করছি। সারা জানে কোম্পানির নতুন চুক্তি হলেও হুট করে এতগুলো টাকা দেওয়া কঠিন, কিন্তু সে নীলাকে এভাবে ভেঙে পড়তে দিতে পারে না। সে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে কিছুটা টাকা এবং বন্ধুদের কাছ থেকে ধার করে বাকিটা জোগাড় করার কথা ভাবে। পরের দিন সকালে সারা অফিসে এসে দেখে নীলার মুখে হাসি, তার টেবিলে একটি বিশাল মিষ্টির বাক্স। সারাকে দেখে নীলা প্রায় দৌড়ে তার কাছে আসে, তার চোখে মুখে কৃতজ্ঞতা আলো। ম্যাডাম ম্যাডাম, একটা চমৎকার হয়ে গিয়েছে। নীলা হাঁপাতে হাঁপাতে বলেন, নীলা কাঁপতে কাঁপতে বলেন, আজকে সকালে হাসপাতাল থেকে ফোন এসেছিল। তারা জানিয়েছে আমার মায়ের অপারেশনের পুরো বিল কেউ একজন পরিশোধ করে দিয়েছে, পুরো 5 লাখ টাকা। সারা অবাক হয়ে যায়। কে দিয়েছে তুমি কি জানো? না ম্যাডাম, হাসপাতালের কর্তৃপক্ষ শুধু বলেছে একজন ভদ্রলোক আজ ভোরে এসে ক্যাশে পুরো টাকা জমা করে দিয়েছে এবং নিজের পরিচয় দিতে বারণ করেছেন, কিন্তু তিনি আমার মায়ের বেডের পাশে একটা চিরকুট রেখে গিয়েছে। নীলা তার ব্যাগ থেকে ফোন বের করে একটি ছবি দেখায়। এই যে দেখুন ম্যাডাম, ওখানকার নার্স চিঠিটার ছবি তুলে আমাকে পাঠিয়েছে। সুন্দর মুহূর্তের মতন হতাশ হয়ে সেখান থেকে একটি বাক্য লেখা, স্বপ্ন দেখার সাহস যার আছে তার স্বপ্ন ভাঙার অধিকার কারণেই। এই হাতের লেখাটা আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি এটা? ভাবতে ভাবতে মনে পড়ল ভার্সিটি একবার এসে আয়নের নোটবুকটা দেখেছিল। এটা তো আয়ানের হাতে লেখা। সারা আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে বুঝতে পারল আয়ন শুধু তার জন্য নয়, তার চারপাশে সবার জন্য একজন অদৃশ্য কাজ করছে। কিন্তু কেন কেন এই লুকোচুরি? এই লোকটা আসল পরিচয় কি? সারা ঠিক করলো সে নিজের এই রহস্যের সমাধান করবে। সে আর ভাগ্যের ওপর বসে থাকবে না। তাকে আয়নকে খুঁজে বের করতেই হবে, আর তার সব প্রশ্নের উত্তর আদায় করে নিতে হবে। কিছুদিন পর ঢাকার সবথেকে অভিজাত 5 তারকার হোটেলে দ্য রয়্যাল প্যালেসের বলরুম থেকে দেশের সব বাঘা বাঘা শিল্পপতি, কর্পোরেটর ব্যক্তি আর মিডিয়া উপস্থিত ঝলমল করছেন। আজ বিজনেস লিডারের অ্যাকাউন্টের রাত। সারা একপাশে দাঁড়িয়ে পার্টিটা পর্যবেক্ষণ করছিল। তার পরনে একটা অনবদ্য সুন্দর গাউন। সে এখানে শুধু অতিথি নয়, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নমিনেশনে পড়েছে। কাশিফ তার সম্ভাব্য সুলভ আত্মবিশ্বাসী হাসি নিয়ে সারা পাশে এসে দাঁড়ালো। ইউ আর লুকিং লাইক $1 মিলিয়ন, সারা। ধন্যবাদ কাশিফ, তোমাকে ভালো লাগছে। কাশিফ তার স্যুটের বোতাম ঠিক করতে করতে বলল, ভালো তো লাগবেই। আজ আমার জন্য একটা বড় রাত। আমার কোম্পানি সেরা রিয়েল এস্টেট কোম্পানি অ্যাওয়ার্ডটা পাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, আজ আমি তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। কার সাথে? দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড, মিস্টার এসি। তিনি আজকের অনুষ্ঠানের মূল স্পন্সর। আমি খবর পেয়েছি তিনি আজ প্রথমবার মতো জনসমক্ষে আসতে পারেন। আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক আছে, তুমি তো জানোই। আজ আমি তোমাকে তার সাথে সরাসরি কথা বলিয়ে দেব। তোমার কোম্পানির জন্য এটা একটা বিশাল সুযোগ হবে। সারা মনে মনে হাসলো। কাশিফের এই বড়াই করা স্বভাব যেন ভালো করেই চেনে। তাই নাকি? দেখা যাক। কিন্তু আমি তো শুনেছি মিস্টার এসি মিডিয়া বা পার্টি এড়িয়ে চলেন। সবার জন্য হয়তো, কিন্তু আমার জন্য নয়। যাই হোক, চলো ড্রিঙ্কস করা যাক। আর হ্যাঁ, তোমার সেই ভার্সিটির বন্ধু কি যেন নাম, আয়ান, তাকে তো এখানে দেখছি না। তাকে কি দাওয়াত দাওনি? নাকি তার কাছে পার্টিতে আসার মতো সুর ছিল না? কাশিফের অট্টহাসি এড়িয়ে সারা
আয়ানকে খুঁজতে লাগলো। তার মন বলছিল সে এই পার্টির আড়ালে কোনো রহস্য আছে, যার কেন্দ্রে রয়েছে আয়ান। অবশেষে হলরুমের এক কোণে কম আলোয় সে আয়ানকে দেখতে পায়। সাধারণ কালো শার্ট প্যান্ট তাকে এই জাঁকজমকপূর্ণ পরিবেশের সাথে বেমানান এবং একা দেখাচ্ছিল। কাশিপও তাকে দেখে দূর থেকে ব্যঙ্গ করল। দেখেছো, আমি বলছিলাম না বেচারা হয়তো জীবনে প্রথমবার এমন পার্টিতে এসেছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। সারা কিছু বলতে যাবে ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। দেশের সবথেকে বর্ষীয়ান এবং সম্মানিত শিল্পপতি রহমান গ্রুপের চেয়ারম্যান জনাব সিরাজ রহমান মিডিয়া এবং অন্য সব অতিথিদের রেডি সরাসরি আয়নের দিকে এগিয়ে গেলেন। তার চোখে মুখে ছিল গভীর স্বাস্থ্য এবং আন্তরিকতা। আসসালামু আলাইকুম আয়ান বাবা, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? আয়ন হেসে তার হাত ধরল। ওয়ালাইকুম আসসালাম চাচা, কেমন আছে? আমি তো শুধু মানুষ দেখছি, এত বড় বড় মানুষ এক ছাদের নিচে, দেখতে ভালোই লাগছে। সিরাজ রহমান স্নেহ মাথা গলায় বলল, বড় মানুষ তো তুমি বাবা, তোমার বয়সে তো আমি কিছুই করতে পারিনি। আর তুমি পুরো দেশের নীতিকে নাড়িয়ে দিয়েছো। তোমার নতুন গ্রিড টেক্সটাইল প্রজেক্টের কথা শুনলাম, অসাধারণ আইডিয়া। আমি তোমার সাথে এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই। অবশ্যই চাচা, আমি কাল সকালে আপনার অফিসে আসবো। না না, তুমি কেন আসবে? আমি তোমার কাছে যাব, তুমি শুধু সময়টা দিও। এই দৃশ্য একটু দূর থেকে সারা এবং কাশিপ দুজনেই চোখ ছানা বড়া হয়ে গেল। কাশিপ তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে মনে মনে বলে, সিরাজুর রহমান, যার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দেশের মন্ত্রীরাও 1 মাস অপেক্ষা করে, তিনি নিজে আয়নের কাছে গিয়ে কথা বলছেন, এটা কিভাবে সম্ভব? সারা দেখল সিরাজ রহমান চলে যাওয়ার পর আয়ন ঠিক আগের মতন শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন কিছুই হয়নি। তার মধ্যে কোনো ভাবান্তরই নেই, কিন্তু সারার মাথায় তখন ঝড় বইছে। এই লোকটা কি? সে কি কোনো বড় রাজনীতিবিদদের ছেলে, নাকি তার অন্য কোনো পরিচয় আছে যা সবাই জানে না? সারা যখন দ্বিধা নিয়ে দাঁড়িয়েছিল তখন একজন ওয়েটার ট্রে হাতে করে জুস নিয়ে যাচ্ছিল। হঠাৎ পা পিছলে ওয়েটার প্রায় পড়েই যাচ্ছিল তার ট্রের সব গ্লাসে শরবত দামি গাউনের ওপর পড়ার উপক্রম হলো। সারা চোখ বন্ধ করে ফেলল, কিন্তু ঠিক তার আগের বারের মতন সে কোনো আঘাত পেল না। চোখ খুলে সে দেখল আয়ান কখন যেন তার সামনে এসে দাঁড়িয়েছে। সে এক হাতে দিয়ে ওয়েটারকে ধরে ফেলেছে আর অন্য হাত দিয়ে ট্রেটা এমনভাবে সামলে নিয়েছে যে এক ফোঁটাও জুস নিচে পড়েনি। আয়ান ওয়েটারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন? জি স্যার, আমি দুঃখিত। সমস্যা নেই, সাবধানে কাজ করবেন। ওয়েটার চলে যাওয়ার পর আয়ান সারার দিকে ঘুরল, তার মুখে সেই দুষ্টু হাসি। কি ব্যাপার মিস ইভেন্ট প্ল্যানার? মনে হচ্ছে আমার প্রধান দায়িত্বই হয়ে দাঁড়িয়েছে আপনাকে বিভিন্ন বিপদ থেকে বাঁচানো। আপনার কি নিজের একটা পার্সোনাল বডিগার্ড রাখার কথা ভাবা উচিত নয়? সারা তার রসিকতায় না হেসে সরাসরি তার চোখের দিকে তাকালো। আমার বডিগার্ডের দরকার নেই আয়ান, আমার শুধু কিছু প্রশ্নের উত্তর দরকার। প্রশ্ন? আয়ান এমনভাবে ভুরু কোচকালো যেন সে কিছুই জানে না। যেমন? আচ্ছা, আমি বলতে পারবো। আজকের অ্যাওয়ার্ডটা কে পাবে? সেরা অভিনয়ের অ্যাওয়ার্ডটা। আয়ান প্লিজ। সারা তাকে থামিয়ে দিল। সিরাজুর রহমান সাহেব তোমাকে বাবা বলে ডাকেন কেন? ওটাই, উনি আসলে আমার বাবার বন্ধু ছিলেন, তাই ছোটবেলা থেকে আমাকে খুব স্নেহ করতেন। তেমন কিছু না। এই সহজ উত্তরটা সারার মনকে শান্ত করতে পারল না। তার মনে হলো আয়ান খুব সহজেই সত্যিটা এড়িয়ে যাচ্ছে। সে ঠিক করলো আজ তার রাতের মধ্যেই এই রহস্য শেষ দেখবে। পার্টি শেষ প্রায়, অতিথিরা সবাই একে একে বেরিয়ে যাচ্ছে। সারাও তার নমিনেশনের ফলাফল শোনার পর বেরিয়ে যাচ্ছিল। দুর্ভাগ্যবশত সে অ্যাকাউন্টার পায়নি, পেয়েছে কাশিপের এক প্রতিযোগী। সে লিফটের জন্য অপেক্ষা করছে। লিফটের দরজা খুলতেই দেখে যে ভেতরে আয়ন একা দাঁড়িয়ে আছে। আয়ন হাসি মুখে জিজ্ঞাসা করল, যাবে নাকি দাঁড়িয়ে থাকবে?
সারা কোনো কথা না বলে লিফটটা ভেতরে ঢুকলো। দরজা বন্ধ হয়ে গেল, লিফটটা নিচে নামতে শুরু করলো। দুজনের মধ্যে অবিশ্বাস্য নীরবতা। আয়ের নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলো, অ্যাওয়ার্ডটা না পেলে মন খারাপ? একটু তো বটে, অনেক খেটেছিলাম এই প্রজেক্টের জন্য। যারা খেটে অ্যাওয়ার্ড পায় তারা একদিনের জন্য খুশি হয় সারা, আর যারা খেটে মানুষের মন জয় করে তারা সারা জীবনের জন্য সম্মানিত হয়। তুমি দ্বিতীয় দলে পড়ো। আয়নের এই কথাটা সারার মন ছুঁয়ে গেল। ঠিক তখনই একটা ঝাঁকুনি দিয়ে লিফটটা মাঝপথে আটকে গেল। ভেতরের আলো নিভে গিয়ে শুধু এমার্জেন্সি লাইটটা জ্বলে উঠল। সারা ভয়ে প্রায় চিৎকার করে উঠল। হোয়াট হ্যাপেন? এখন কি হবে? আরে ভয় পেও না, মাঝে মাঝে লিফটে এমন হয়। ইন্টারকমে ফোন করে দেখি। সে ইন্টারকমে বাটন চাপলো, কিন্তু কোনো সাড়া নেই। সারা এবার সত্যি ভয় পেয়ে গেল। আমরা কি এখানে আটকে পড়ে গেছি আয়ান? মনে তো হচ্ছে তাই। ব্যাপারটা কিন্তু মন্দ নয়। তোমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে একটা ভাঙা লিফটে একা আটকে পড়ার সুযোগ তো আর প্রতিদিন আসে না। তোমার কি সব কিছুতেই মজা করতে ভালো লাগে? মজা না করলে এই বোরিং জীবনটা চলবে কি করে বলো? আচ্ছা চলো, যতক্ষণ না কেউ আসছে আমরা একটা গেম খেলে, আর সত্যি খেলা। আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি সত্যি উত্তর দেবে। তারপর তুমি আমাকে একটা প্রশ্ন করবে। সারা দ্বিধায় পড়ে গেল। এইটা হয়তো সুযোগ আয়নের কাছ থেকে কিছু বের করার। ঠিক আছে, কিন্তু কোনো ফালতু প্রশ্ন নয়। ডান, আমার প্রথম প্রশ্ন। আয়ন সারার চোখের দিকে সরাসরি তাকালো। সারা এই প্রশ্নের অপ্রস্তুত হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, আমি ঠিক তা ভাবতাম না। আমার মনে হতো তুমি খুব ট্যালেন্টেড, কিন্তু তোমার স্বপ্নগুলো ছিল অবান্তর। আমি চেয়েছিলাম তুমি বাস্তববাদী হও। এবার তোমার পালা। সারা সাহস সঞ্চয় করে তার দিকে তাকালো। কে তুমি আয়ান? কেন আমার মনে হচ্ছে তুমি যা দেখাও তা তুমি নও? কেন দেশের সবচেয়ে বড় শিল্পপতি তোমাকে দেখলে দাঁড়িয়ে যান? কেন এসি নামের কোনো রহস্যময় ব্যক্তি বারবার আমাকে সাহায্য করে? সত্যিটা কি? আয়ান তার এই প্রশ্ন শুনে হাসলো। আমি তো সেই আয়ান যাকে তুমি 10 বছর ধরে চেনো স্যার। একজন সাধারণ ছেলে যে বড় স্বপ্ন দেখতে ভালোবাসে, বাকিটা হয়তো তোমার মনের ভুল। হয়তো তুমি আমাকে নিয়ে একটু বেশি ভাবছো। আমি বেশি ভাবছি? তুমি কি আমাকে বোকা পেয়েছো? ঠিক তখনই লিফটটা আবার একটা ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো। গ্রাউন্ড ফ্লোরে এসে দরজা খুলে গেল। আয়ন লিফট থেকে বেরিয়ে যাওয়ার আগেই সারার দিকে ঘুরে বলল, খেলাটা কিন্তু শেষ হয়নি সারা। পরের বার দেখা হলে তোমার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। আয়ন ভিড়ে মিলে যেতে সারার মাথায় একরাশ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। হতভম্ব হয়ে যে সে কখন লবি দিয়ে গেছে, তখন মেঝেতে একটা দামি লেদারের কার্ড হোল্ডার দেখতে পায়। কৌতূহলবশত সেটা তুলে খুলতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ভেতরে থাকা চৌধুরী এন্টারপ্রাইজ এর কার্ড সোনালি অক্ষরে লেখা ছিল আয়ন চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সিও। কাপা হাতে কার্ডটা ধরে সারার চোখে ঝাপসা হয়ে এলো। আয়ান চৌধুরী, তার মানে এই সি মানে আয়ান চৌধুরী, এই রহস্যময় কিংবদন্তির তুল্য শিল্পপতি যাকে কেউ দেখেনি। সে আর কেউ নয়, ভার্সিটির সেই ব্যর্থ স্বপ্নবিলাসী বন্ধু আয়ান। তার মাথায় তখন আয়নের বলা সব কথাগুলো বাজতে শুরু করলো। তার রসিকতা, তার গভীর পর্যবেক্ষণ, তার সাহায্য, সব কিছু এখন এক সূত্রে মিলে যাচ্ছে। তার মানে সে এতদিন ধরে যা যা করেছে সব ছিল একটা মুখোশ, একটা নিখুঁত ছদ্মবেশ। কিন্তু কেন? হাতের সব প্রশ্নের উত্তর পেয়েও সারার মনে শান্তি হলো না, বরং এক বিশাল ঝড় উঠল। কেন আয়ন তার সাথে এই খেলাটা খেললো? সে কার্ড হোল্ড করে পার্সে ভরে আয়নে পেন্ট হাউসের দিকে রওনা দিল। আজ রাতেই সে মুখোশ হয়ে আড়লে মানুষটাকে মুখোমুখি তাকে দেখতে হবে। গাড়িটা যখন গুলশানে সেই অভিজাত বিল্ডিংয়ের সামনে থামলো, তখন প্রকৃতি যেন সারা মনে ঝড় তোলার মতন মেলাচ্ছিল। তীব্র ঝড় বৃষ্টির জন্য ভেজা কাপড়ের কাপা কাপা পায়ে সে পেন্ট হাউসের দরজার সামনে এসে দাঁড়ালো। ডোরবেল চাপার আগেই দরজাটা খুলে গেল। ভেতরে শান্তভাবে দাঁড়িয়েছিল আয়ন, যেন সে সারার আগমনের জন্যই অপেক্ষা করেছিল। ভেতরে এসো সারা। এভাবে দাঁড়িয়ে থাকলে নিউমোনিয়া হয়ে যাবে, আর আমার পেন্ট হাউসের বিলের চেয়ে হাসপাতালের বিল অনেক বেশি হয়ে যাবে।
তার কণ্ঠে ছিল শান্ত উদ্বিগ্নতা, কিন্তু তার স্বভাব সুলভ রসিকতার চেষ্টাও সে ছাড়ল না। সারা কোনো কথা না বলে রোবটের মতন ভেতরে ঢুকলো। পেন্টহাউসের বিশাল ফ্লোর টু সিলিং কাপের জানলার দিকে পুরো ঢাকা শহরের যেন দেখা যাচ্ছে, যা এখন বৃষ্টির সাদা চাদরে ঢাকা। ঘরের ভিতরে মিনি মাইল স্টক কিন্তু আলিশান সজ্জা, দেওয়ালে ঝোলানো আসল জয়নুল আবেদিনের পেইন্ট, এক কোনায় রাখা গ্র্যান্ড পিয়ানো, সব কিছু যেন তার মালিকের রুচি এবং অকল্পনীয় ক্ষমতার নীরব সাক্ষ্য দিয়েছে। আয়ান একটা নীরব ধবধবে সাদা তোয়ালে তার দিকে এগিয়ে গিয়ে বলে, ভালোবাসার কুড়েঘর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। শুরু হচ্ছে আজকের গল্প। গল্পটির প্রথম পর্ব এখানেই শেষ করা হলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে গল্পের পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।